আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৃঢ় প্রত্যয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের প্রশ্ন তোলায় ক্ষোভ। দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা, আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই জানালেন ওবায়দুল কাদের। এবং এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নানা চড়াই উতরাই পেরিয়ে 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। 1997 সাল থেকে দীর্ঘ পথ চলায় দেশ বিদেশের আলোচিত সংবাদ, নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণ করে এরই মধ্যে অগণিত দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলা। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী ও কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলা। দীর্ঘ এ যাত্রায় এটিএন বাংলার পালকে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত এমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, তাই যেন দায়িত্বটা বরাবরের মতোই বেশি। দর্শকের কথা মাথায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, শিশুতোষ অনুষ্ঠান, টক শো, নাটক সহ এটিএন বাংলার পর্দায় থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। ঝকঝকে রঙিন পর্দার এত সব সৃজনশীল কাজে যুক্ত থাকেন কয়েকশো দক্ষ কর্মী ও কলাকুশলী। পথ চলার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর এটিএন বাংলা। অস্থির প্রতিযোগিতায় গান ভাসিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলার সংবাদকর্মীরা। তাই তো দিনরাত দেশের আনাচে কানাচে সংবাদকর্মীদের ছুটে চলা। তুলে আনেন সমস্যা, সম্ভাবনা, ইতি কিংবা নেতিবাচক সব খবর। সংগ্রহ করা সে সংবাদ কয়েক ধাপ পেরিয়ে পৌঁছে যায় দর্শকদের কাছে। টিভির ঝকঝকে রঙিন পর্দার পাশাপাশি এটিএন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে মুহূর্তে চলে যায় সে খবর। বিগত 27 বছর আমরা যেভাবে জনগণের কাছে বস্তুনিষ্ঠ, সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করে এসেছি, আমরা বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু সেই অঙ্গীকারবদ্ধ আমাদের দর্শকদের কাছে। আমরা মনে করি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা রকম অনলাইন মিডিয়ার ভিড়ে যে একটা অসামঞ্জস্যপূর্ণ সংবাদ, কার আগে কে পরিবেশন করবে, সংবাদের মধ্যে কোনো তথ্য থাকবে না, ভুল তথ্য থাকবে, এই সকল বিষয়গুলোর মধ্যে কিন্তু এটিএন বাংলা ঘা বসাতে চায় না। এটিএন বাংলা মনে করে যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই তারা জনগণকে সেই ধরনের তথ্যবহুল সংবাদ দিতে চায় যে তথ্যগুলি সঠিক, যে তথ্যগুলো নির্ভরযোগ্য। এটিএন বাংলা সংবাদের পাশাপাশি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে অনুষ্ঠান বিভাগ। নাটক, গান, শিক্ষামূলক, ইসলামিক প্রোগ্রাম, খুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর, শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, এছাড়া চায়ের চুমুকে এবং অনুসন্ধানী অনুষ্ঠান বিবেকের কাছে প্রশ্ন সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। শিল্প, সংস্কৃতি, জীবন ও রাজনীতি, বিশাল খবরের সম্ভার। এটিএন বাংলার যত অনুষ্ঠানমালা আছে, শুধু আমরা একই চিন্তা করি না যে কিভাবে ইনকাম করব, আমরা
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে অনেক কাজ করে থাকে। আমরা করব জয়ের মতো অনুষ্ঠান আছে যেটা সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। শিল্প সংস্কৃতি জীবন ও রাজনীতি বিশাল খবরের সম্ভার দেশে দেশে প্রতি এত সব গল্প, শত শত দক্ষ কর্মী, এসবের পেছনের স্বপ্নদ্রষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যার দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগে যাত্রা শুরু হয় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার, যার সারথি হয়ে পরবর্তী পথ চলা শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমাদের এই 28 বছরের পদার্পণ। শুরুতে আমাদের যাত্রা এত সহজ ছিল না। সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল তখন স্যাটেলাইট টিভি দিয়ে যে একটা টিভি চলতে পারে এই ধারণা তখন কারোই ভিতরে ছিল না। আমরা ঠেকে ঠেকে শিখছি, কিন্তু এখন যারা আছে তারা অলরেডি রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শুরুতে আমাদের এটা হয়নি বলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পাইতে হয়েছে। দর্শক মূল্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ দেব, কারণ আপনারা এই 27 বছর আমাদের এটিএন বাংলাকে যেভাবে পছন্দ করে দেখে আসছেন এবং আপনাদের জন্যই আজকে এটিএন বাংলা শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রায় শীর্ষেই আছি। বাচ্চাদের একটি প্রোগ্রাম ডকুমেন্টারি সিলেকশনের তারা এটাকে ওই প্রোগ্রামের উপরেই আমাদেরকে এমি অ্যাওয়ার্ড দেয়। অস্কারের মতন একটি পুরস্কার এমি অ্যাওয়ার্ড আমরা প্রথম এশিয়ার মধ্যে আমরা আনতে সমর্থ হই। আমরা ঠিক 7 বারও নমিনেশন পেলাম। তখন নমিনেশন পাওয়াতে এনএসএফ থেকে আমাদেরকে তখন দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত আমরাই পাইছি। রাজনীতি, বিনোদন, ব্যবসা, অপরাধ কিংবা অনুসন্ধানে যে কোনো মুহূর্তের তাজা খবরের খোঁজে এটিএন বাংলার সংবাদকর্মীরা। আছে সৃজনশীল বিনোদনমূলক সব ধরনের অনুষ্ঠানও। শুভক্ষণের এই দিনে বলতে হয় শুভ জন্মদিন এটিএন বাংলা। দুযুগের বেশি সময়ের পথ চলায় প্রাপ্তি অপ্রাপ্তি যাই থাকুক না কেন, লক্ষ্য কিন্তু একটাই, দর্শকের আস্থা ও ভালোবাসা। অবিরাম বাংলা, বাংলার মানুষ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিকে ধারণ করে এগিয়ে যেতে চায় আরও যুগ যুগ ধরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার 28 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বাণীতে চ্যানেলটির মালিক, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী, কলাকুশলী এবং দর্শক শ্রোতাদের অভিনন্দন জানান তারা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠার পর থেকে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরেছে, যা প্রশংসনীয়। সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এটিএন বাংলা দেশীয় সংস্কৃতি বিকাশে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং রুচিশীল অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশজ সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস সহ নানা অপতৎপরতা দমনে জনসচেতনতা সৃষ্টিতে আগের মতোই এটিএন বাংলা তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাবে। 28 বছরে পদার্পণ উপলক্ষে এটিএন বাংলার সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে এবং সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর নালিনী তাভিসিন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উপকূল থেকে উপকূল যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি জানান, প্রয়োজন হলে বাংলাদেশ কক্সবাজারে আলাদা জমি দিতে পারে, যেখানে থাই বিনিয়োগকারীরা পর্যটন ব্যবসাকে সমৃদ্ধ করতে পারবে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হলে থাইল্যান্ডের সাথে যোগাযোগ স্থাপন সহজ হবে। এ সময় ডক্টর নালিনী তাভিসিন জানান, হালাল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে থাই প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছে।
বৈশ্বিক এবং জাতীয় বাজার দখলে বাংলাদেশের জন্য এ খাতে সহযোগিতা করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন মন্ত্রী পদে থাকা থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর নালিনী তাবিসিন। কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন আদালত মানে না, তাদের সংবিধান সম্পর্কে জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছুই করার নেই। মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটা আন্দোলনকারীদের কথা বলার অধিকার কে দিয়েছে সেই প্রশ্নও রাখেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে গত 8 থেকে 10 জুলাই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো সফলতা নেই এমন নেতিবাচক মন্তব্যের জবাব দেন সরকার প্রধান। আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা, তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় সাম্প্রতিক কোটা ইস্যু। এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের উপর আন্দোলনকারীদের এত ক্ষোভ কেন সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা, তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো সমস্যা নেই উল্লেখ করে সরকার প্রধান জানান, ধ্বংসাত্মক কাজে জড়ালে কোনো ছাড় নয়। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। অপর এক প্রশ্নের জবাবে দুর্নীতি প্রতিরোধে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সাবেক প্রেসিডেন্টের উপর এ হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করে সমন্বয়করা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় অংশ নিতে এভাবেই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিরচেনা সব স্লোগানে উত্তাল ক্যাম্পাস। শাহবাগ মৎস্যভবন হয়ে বঙ্গভবন অভিমুখে এই গণপদযাত্রায় পুলিশি বাধা আসলেও তার তোয়াক্কা না করে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। সচিবালয় এলাকা অতিক্রম করে গুলিস্তানের 0 পয়েন্টে পৌঁছালে আবার আসে পুলিশের বাধা। পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধ করা হয় গুলিস্তানের 0 পয়েন্ট এলাকা।
এ সময় সিদ্ধান্ত আসে 12 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বঙ্গভবনে। কড়া নিরাপত্তায় প্রতিনিধি দলকে বঙ্গভবনে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল গণমাধ্যমে কথা না বললেও গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ব্রিফিং করেন। রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়েছে বলে জানায় তারা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে সংসদে অধিবেশনের দাবি করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। ব্রিফিং শেষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গণপদযাত্রা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সবচেয়ে আলোচিত এক ইস্যুর নাম কোটা সংস্কার আন্দোলন। শুরুতে কোটা সংস্কার না বাতিল এ নিয়ে নানা মত থাকলেও এখন তাদের দাবি পরিষ্কার। এরই মধ্যে বাংলার ব্লকেট কর্মসূচির পর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে নতুন এক মাত্রা যোগ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্র আন্দোলনের নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ করা হয়। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। রায় উচ্চ আদালত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় ও 2013 সালে আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার কঠোর নির্দেশনা আছে। তাই কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা রাখতে বলা হয়েছে রায়ে আরও বলা হয়েছে, সরকার চাইলে সব কোটা বহাল রেখে কোটার হার কমাতে বাড়াতে পারবে। কোটার পদ পূরণ না হলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়ার স্বাধীনতা কর্তৃপক্ষের থাকবে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এটি একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। এই অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকতে সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। অচিরেই এই বিষয়টি সমাধান হবে বলে আশা করেন ওবায়দুল কাদের। গভীর রাতে কোটা বৈষম্য বিরোধী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগের আশপাশের এলাকা। টিএসসিতে অবস্থান নেয় কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি শাহবাগে অবস্থান নেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঘটনাস্থলে আসেন তথ্যমন্ত্রীও। বলেন, রাজাকার স্লোগানকারীদের কোনো দাবি আদায় হবে না। দুই পক্ষের অবস্থানকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুস্তাফিজুর রহমানের আরেকটি রিপোর্ট। রাতে একে একে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা। জড়ো হন টিএসসিতে। গভীর রাতে তাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ। কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি, তাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে, যার প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। আমাদের সবাইকে রাজাকারের সাথে তুলনা করলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করলেন। আমরা এটা প্রতিবাদ স্বরূপ বের হয়েছি। আমরা যত রাতে হলের তালা ভেঙে বের হয়েছে, এটাই আমাদের উত্তর। শাহবাগে পাল্টাপাল্টি অবস্থান নেয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপি জামাতের ইন্ধনে কোটা বিরোধীরা নিজেদের রাজাকার দাবি করছে। আন্দোলনকারীদের প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামাত, বিএনপি এদেরকে ইন্ধন দিচ্ছে। প্রতিরোধ করে তুলবো বিএনপি জামাতের কুখ্যাত সেই রাজাকারের সন্তানদেরকে। আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বিএনপি জামাতের রাজাকারের সন্তানদের
সন্তানদের সেই কৌশলের মধ্যে পা না দিয়ে আপনারা আদালতকে সম্মান করে আপনারা ঘরে ফিরে যান। গভীর রাতে শাহবাগে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কজন নেতা। এই সময় রাজাকার স্লোগানকারীদের দাবি আদায় হবে না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। এটা কিসের মেধাবী? মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো দাবি আদায় হবে এদিকে রাজাকার পরিচয়। প্রায় রাত ৩টার দিকে আস্তে আস্তে সরতে থাকে দুপক্ষের লোকজন। যে কোনো ধরনের সংঘাত এড়াতে মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। রপ্তানি বাজারের আওতা বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে রপ্তানি বাজারে নতুন নতুন পণ্য যুক্ত করার তাগিদ দেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনৈতিক ও বাণিজ্যিক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত ৭৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে রপ্তানি ট্রফি তুলে দেন। এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এছাড়া ২৮টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে কোন কোন দেশে কি কি পণ্য রপ্তানি বাড়ানো যায় সেদিকেও নজর দিতে হবে। আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে এবং আমরা শুধু যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন? আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, কোন দেশে আমরা ঢুকতে পারবো সেটা সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে বাণিজ্যিক কূটনীতির বিকল্প নেই। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। জনগণের ভাগ্য বদলানোর অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, জাতির পিতার দিয়ে যাওয়া স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কর্মদক্ষতা যাচাইয়ের পর আরও নতুন কর্মীর চাহিদা দেবে ইইউ। নিজ দপ্তরে ইইউর রাষ্ট্রদূতের সাথে আলোচনায় গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানান ডক্টর হাসান মাহমুদ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে আরাকান স্টেটে যেই পরিস্থিতি সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। কোটা পদ্ধতি স্থায়ী সংস্কার না করে সরকার ইচ্ছে করে সমস্যা জিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উচ্চ আদালত ও সরকারের এই অবস্থানের কারণে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা তার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের লিয়াজো কমিটির নেতাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান জানান, সরকার পতন আন্দোলনে শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই কয়েকটা বছর ধরে এই আন্দোলন বা বিষয়টাকে জিয়ে রাখা এটা অর্থহীন হয়েছে। উচিত ছিল সেটা হলো যে সংস্কারের ব্যবস্থা করা। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু
বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে। এইচএসসির ভুলে ভরা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকা বোর্ডের পদার্থ বিজ্ঞান সহ কয়েকটি বিষয়ে ধরা পড়েছে অসঙ্গতি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্নের উত্তর লিখলেও শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। এসব ভুলের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না পাবলিক পরীক্ষার প্রশ্ন। এবারও ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রে 3টি ভুল ধরা পড়েছে। একটি প্রশ্নে বাংলা ভার্সনে লেখা আছে 0.5 মিটার উঁচু, আবার একই প্রশ্নের ইংরেজি ভার্সনে দেয়া হয়েছে শুধু 5 মিটার উঁচু, যার উত্তর কোনোভাবে মেলাতে পারেনি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে একটি প্রশ্নের কোনো সঠিক উত্তরই দেওয়া হয়নি। কয়েকটি বিষয়ে এমন অসঙ্গতির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নম্বর পাওয়া নিয়েও শঙ্কিত তারা। তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্ন হলেও ক্ষতিগ্রস্ত হবে না পরীক্ষার্থীরা। যারা এই প্রশ্ন টাচ করেছে তারাই এটার পূর্ণ নাম্বার পাবে। আমরা বিগত দিনগুলোতে এই ধরনের ভুল ভ্রান্তি হলে আমাদের পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমরা বিবেচনা করি এবং তাদেরকে আমরা পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এসব পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলো আরও সতর্কতার সাথে করা উচিত বলে মনে করছেন শিক্ষকরা। অবহেলা, অদক্ষতা এবং অযোগ্যতার কারণে যেটা হয়ে থাকে অবশ্যই তাকে ওই পদে ওই জায়গাতে রাখা ঠিক হবে না, এবং অবহেলা থাকলে অবশ্যই তার এটার জন্য তাকে সাফার করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে। তো উপরে যার যতটুকু আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার সেটুকু আমরা ব্যবস্থা নেব। এটা তদন্ত কমিটি আছে, এটা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে একটা কমিটি আছে, তারাই এগুলো নির্ধারণ করে তারপরে ব্যবস্থা নেয়। নির্ভুল প্রশ্ন তৈরিতে পদ্ধতিগত কিছু পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। পঞ্চম ও শেষ টি-20তে জিম্বাবুয়েকে 42 রানে হারিয়ে 4-1 সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হারারেতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল শুভমান গিলের দল। শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 40 রানে 3 উইকেট হারালেও চতুর্থ উইকেটে রায়ান পরাগ ও সঞ্জু স্যামসন 65 রানে জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত 6 উইকেটে 167 রানে থামে ভারত। সঞ্জু স্যামসন 58 রান করেন। ম্যাচ সেরা শিবম দুবে করেন 26 রান। জবাবে ভারতীয় পেসার মুকেশ কুমারের বোলিংয়ে 125 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। 22 রানে 4 উইকেট তুলে নিয়ে মুকেশ স্বাগতিক শিবিরে ধস নামান। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের দৃঢ় প্রত্যয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছুই করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের প্রশ্ন তোলায় ক্ষোভ। দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা। আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই, জানালেন ওবায়দুল কাদের। এবং এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।